বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি নিয়মিতভাবে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর রাখছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, 3 বারের এই সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে আর প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত তার সরকার। গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা। তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অত্যন্ত সংকটময় অবস্থা পার করছেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার রোগ মুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে বড় অবদান রেখেছেন বেগম খালেদা জিয়া। শুক্রবার দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে তার সুস্থতা কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন মির্জা ফখরুল। শফিকুল হকের প্রতিবেদন। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে নানা চড়াই উতরাই পেরিয়ে আপসীর নেতৃত্ব তকমা পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলকে নেতৃত্ব দিয়ে 3 বার রাষ্ট্র ক্ষমতায় নিয়েছেন, বিরোধীদের রোষানলেও পড়েছেন বারবার। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের করা মিথ্যে মামলায় কারাভোগও করতে হয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীকে। দলটির নেতারা বারবারই বলে আসছেন, সেখানে অসুস্থ থাকাকালীন সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন বেগম খালেদা জিয়া, যার কারণে তার স্বাস্থ্যের এমন অবনতি। সবশেষ রোববার রাতে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশে বাদ-জুমা দোয়া মোনাজাতের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচিতে অংশ নেন বিএনপি মহাসচিব। খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তিনি যেন আবারও দেশের মানুষের সেবা করতে পারেন সে দোয়া চেয়েছেন মির্জা ফখরুল। গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে এই গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের মাতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সারা দেশের জনগণের কাছে বাদ-জুমা আমরা দোয়া চেয়েছিলাম। আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন, সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে তাকে দেশের মানুষের কাজ করার সুযোগ তৈরি করে দেন। পরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাতে অংশ নেয় নেতাকর্মীরা। শফিকুল হক, ৭১, ঢাকা। পরবর্তী প্রসঙ্গ, নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান অপপ্রচার ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, গণতন্ত্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে গুজব ছড়িয়ে মবক্রেসি করা হচ্ছে। আর আরেক নেতা জয়নুল আবেদিন ফারুক জানিয়েছেন, নির্বাচনী কর্মসূচিতে বিশৃঙ্খলা হলে পলাতকরাই সেখানে সুযোগ নেবে। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। রাজনীতির মাঠে উত্তপ্ত বাক্য বিনিময় হলেও শুক্রবারের পেশাদার সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনে এক মঞ্চে বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারা। অনুষ্ঠানে যোগ দিয়ে জাতীয় ঐক্য তৈরিতে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। প্রত্যেকটা দলের তো একটা কর্মসূচি, লক্ষ্য উদ্দেশ্যের ভিন্নতা থাকে, কিন্তু এটাও ঠিক যে কিছু কমন ইস্যুতে একটা ন্যাশনাল কনসেনসাস থাকতে হবে, যাতে জাতির কঠিন সময়ে আমরা রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন একটা সময় দাঁড়াতে পারি। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম বর্তমানে দেশের অন্যতম সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এই সোশ্যাল মিডিয়াতে যেহেতু সেখানে কোনো দায়বদ্ধতা নেই, যা কিছুতেই বলা যায়, এমনভাবে রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী সকল সম্পর্কে যে নেগেটিভ প্রচারণা চালানো হয়, তাতে করে কিন্তু গণতন্ত্র শক্তিশালী হয়। আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার কথাও জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাইলে অপরের যে মত প্রকাশের স্বাধীনতা, সেটাকে আমাদের একই সঙ্গে মূল্য দিতে হবে।
এদিকে জাতীয়তাবাদী টেক্সটাইলস প্রকৌশলীদের সংগঠন জেটেবের এক প্রতিবাদ সমাবেশে আরেক নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচন বানচালে এখনো ষড়যন্ত্র চলছে। সেই নির্বাচনকে বানচাল করার জন্য আরেকটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র কারা করছে? যারা ৭১ আমাদের বিরোধিতা করেছে, যারা আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে, যারা আমার মায়ের বুক থেকে নিয়ে সন্তানকে হত্যা করেছে, তারাই। বিগত সরকারের অনেকেই বিভিন্ন খাতে কাজ করে বিশৃঙ্খলার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গায় এখন তাদের প্রেতাত্মারা কাজ করছে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। এবার ফ্যাসিবাদ বিরোধী সব দলকে নিয়ে সরকার গঠনের কথা জানিয়েছেন জামায়াতের আমির শফিকুর রহমান। শুক্রবার এক নির্বাচনী সভায় তিনি আরও জানিয়েছেন, কেউ কেউ জামায়াতকে বাদ দিয়ে সরকার গঠন করতে চাইলেও তারা তেমনটা করবেন না। এদিকে ভোটে না জিতলেও দুর্নীতি এবং চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখারও হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। নির্বাচনী প্রচারণায় বেশ জোরেশোরে নেমেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। রাজধানীর ভাষণ থেকে চলো একসাথে গড়ি বাংলাদেশ শিরোনামে যুব ছাত্র নাগরিক গণসমাবেশের আয়োজন করে দলটি। সমাবেশে বক্তব্য দেন ঢাকা ১৭ আসনে দলটির মনোনীত প্রার্থী ডাক্তার SM খালিদুজ্জামান। বলেন, দেশের মানুষ আর প্রতিহিংসার রাজনীতি চায় না। তারা যে আমাদেরকে এই সুযোগ করে দিয়েছে দেশ গড়ার, এই সুযোগ আপনারা কি হাতছাড়া করবেন নাকি এগিয়ে যাবেন? সমাবেশে জামায়াতের আমির বলেন, দেশ পরিচালনার দায়িত্বে যেতে না পারলেও অন্যায়ের বিরুদ্ধে রাজপথে থাকবেন তারা। বাংলাদেশ পরিচালনার দায়িত্বে যায় অথবা না যায়, দুর্নীতির বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে। কেউ আমাদেরকে থামাতে পারবে না ইনশাআল্লাহ। চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং যুদ্ধ অব্যাহত থাকবে। কেউ আমাদেরকে থামাতে পারবে না। দুঃশাসন, অপশাসন, অবিচার এর বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। এটাও কেউ আমাদেরকে থামাতে পারবে না। তিনি আরও বলেন, কেউ কেউ ক্ষমতায় গেলে জামায়াত ছাড়া সরকার গঠন করতে চায়, তবে নিজেরা জিতলে এর ভিন্ন কিছু করতে চান তারা। কেউ কেউ ইতিমধ্যে বলেছেন তারা ফ্যাসিবাদ বিরোধী সকল দলকে সাথে নিয়ে যদি তারা নির্বাচিত হন তাহলে সরকার গড়বেন ইল্লা জামাতে ইসলামী, জামাতে ইসলামী ছাড়া। আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো, জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদেরকে নির্বাচিত করে, ইনশাল্লাহ আমরা আপনাদেরকেও বাদ দিব না, সবাইকে সাথে নিয়ে আমরা দেশ গড়ব ইনশাআল্লাহ। আগামী জাতীয় নির্বাচনে ভিন্ন ধর্মের অনেকেই জামায়াতের প্রার্থী হতে পারেন বলেও ইঙ্গিত দেন শফিকুর রহমান। সমর্থন চাই, পাশে চাই, সাথে চাই। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। তরুণদের দল এনসিপির নেতৃত্বে 4টি দল এবং সংগঠনের জোট গঠন আপাতত ভেস্তে গেছে। নেতারা জানিয়েছেন, গণতান্ত্রিক সংস্কার নামের ওই জোটের সম্ভাবনায় মূল বাধা আপ বাংলাদেশ নামের একটি সংগঠন। এনসিপির কেন্দ্রীয় কমিটির 40 জনের মধ্যে 37 জনই আপ বাংলাদেশকে জোটে নেওয়া নিয়ে একমত হননি। তবে অন্যদেরকে নিয়ে জোট গঠনের আলোচনা চলছে। রাশেদ আনিস জানাচ্ছেন বিস্তারিত। দেশের রাজনীতিতে বিএনপি ও জামাতে ইসলামীর বাইরে তৃতীয় শক্তির উত্থান নিয়ে গেল কয়েক মাস ধরেই আলোচনা চলছে। সবশেষ এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবি পার্টি এবং আপ বাংলাদেশের সমন্বয়ে নতুন একটি শক্তির আত্মপ্রকাশের কথা আসলেও তা পিছিয়েছে। ২৬ নভেম্বর এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত বৈঠকে বেশিরভাগ নেতাই জোটে আপ বাংলাদেশ সংগঠনের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তোলেন, যার পেছনে রয়েছে পুরনো কিছু ঘটনা। এক্সিকিউটিভ যে কমিটি রয়েছে, কমিটির অনেক সদস্য এই জোটের ব্যাপারে, বিশেষ করে জোটের একটি প্ল্যাটফর্মের ব্যাপারে দ্বিমত পোষণ করে আপ বাংলাদেশ এর ব্যাপারে। তারপর থেকে আমাদের আহ্বায়ক জিনিসটি এখনও পোস্টপোন রেখেছেন। নাগরিক পার্টি গঠনের আগে তারা জাতীয় নাগরিক কমিটির সাথে কাজ করেছেন বলে জাতীয় নাগরিক পার্টি রাজনীতিতে আসেননি। আত্মপ্রকাশের আগে তারা এখান থেকে প্ল্যাটফর্ম থেকে চলে যায়। বিশেষ করে এনসিপি গঠন প্রক্রিয়ায় তারা আর ছিলেন না। তখন থেকে নেতাকর্মীদের মনে একটি ক্ষোভ জন্মায় যে তারা হয়তো আমাদেরকে ত্যাগ করেছে। তবে এখনও জোট গঠনের সম্ভাবনা পুরোপুরি ভেস্তে যায়নি। তফসিল ঘোষণার আগে এর আত্মপ্রকাশের সম্ভাবনা রয়েছে বলছেন তারা। জোট গঠনে একদম ভেস্তে গিয়েছে এটা আমি বলবো না, আপাতত একটু স্লো হয়েছে বা একটু
আপনার ধীর গতিতে যাচ্ছে এই প্রক্রিয়াটি। মধ্যপন্থী এই জোটে জেএসডি ও গণ অধিকার পরিষদকে অন্তর্ভুক্তি নিয়েও দলগুলোর নেতাদের সাথে আলোচনা হচ্ছে। জেএসডি এবং গণ অধিকার পরিষদ তাদের সাথেও একটা আলোচনা চলছে। তো সামগ্রিকভাবে আমরা মনে করি যে এটা আত্মপ্রকাশ পাওয়ার পূর্ব পর্যন্ত এটার সিদ্ধান্তের পরিবর্তন, সংযোজন, বিয়োজন হতে পারে। তো সবচেয়ে ভালো আমরা মনে হয় যে একুরেট ইনফরমেশনটা বা তথ্যটা পাবো যখন এটা আত্মপ্রকাশ করবে। একই সাথে বিএনপি ও জামাতের সাথেও নির্বাচনী জোটের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তারা। রাশেদ আনিস, ৭১, ঢাকা। জাতীয় নির্বাচনে বিভিন্ন ধর্মের এবং পেশার সমন্বয়ে অন্তর্ভুক্তিমূলক প্রার্থী দিতে চায় জামায়াতে ইসলামী। দলটির নেতা আব্দুল্লাহ তাহের জানিয়েছেন এজন্য একটি তালিকা ধরে প্রস্তুতিও চলছে। আর আন্দোলনরত ৮ দলের সাথে সমন্বয় করেই চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে। এদিকে ইসলামী আন্দোলন বলছে সবকিছুই পরিষ্কার হবে নির্বাচনের তফসিল ঘোষণার পর। শাহেদুজ্জামান সাকিবের প্রতিবেদন। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঘিরে জোরেশোরে প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। রাজপথে বিভিন্ন দাবিতে আন্দোলনে থাকলেও নির্বাচনী প্রস্তুতিতে ঘাটতি রাখেনি ইসলামী দলগুলো। ইতিমধ্যে প্রায় ৩০০ আসনে প্রাথমিকভাবে প্রার্থী দিয়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন। ৫ দফা দাবিতে বিভাগীয় শহরগুলোতে সমাবেশের ডাক দিয়েছে জামায়াত, ইসলামী আন্দোলন সহ সমমনা ৮ দল। দলগুলোর সম্মিলিত এই মহড়াকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবেই মনে করা হচ্ছে। জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, বিভিন্ন ধর্মের ও পেশার লোকদের নিয়ে অন্তর্ভুক্তিমূলক প্রার্থী তালিকা প্রস্তুত করছেন তারা। আমরা ইনক্লুসিভ সমন্বয় করার জন্য আমরা চেষ্টা করছি। যেমন শুধু একটি দল তো নয়, অন্য দলগুলোকে আমরা নিচ্ছি। এটা একটা ইনক্লুসিভ ক্যান্ডিডেটের ক্ষেত্রেও আমরা বিভিন্ন শ্রেণী পেশার লোকদেরকে ইনক্লুড করার চিন্তা ভাবনা করছি এবং বিভিন্ন ধর্মে বিশ্বাসী লোকদেরকেও আমরা এখানে ইনক্লুড করার জন্য চিন্তা করছি। বিশেষ করে জুলাই আগস্টের বিপ্লবের সাথে সম্পৃক্ত যারা আছে তাদের ভিতরে যদি এরকম যোগ্য লোক পাওয়া যায়, যাদেরকে আমরা সকলেই নমিনেশন দিলে জিতে আসবে, সেদিকটাও আমরা কনসিডার করতে পারি। একটা গুড নাম্বার অফ সিটস যে তারা জিতবেন, তাদের দলের লোকেরা জিতবেন, আমরা তখন এটা তাদেরকেই সেখানে মনোনয়ন দেব। নির্বাচনের তফসিল ঘোষণার পর সমমনা দলগুলোর সাথে আলোচনা করে প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানান জামায়াতের একজন সহকারী সেক্রেটারি। যেহেতু আমরা একসাথে আন্দোলনে আছি, নির্বাচনের সমঝোতার মধ্যে করার নীতিগত ফয়সালা আছে, সেজন্য সবাই নির্বাচনে কাজে মজা পাচ্ছে এবং আশা করি তফসিল ঘোষণা হলে তারপরে আমরা আসন সংখ্যাটা কোন দলে কিভাবে পেতে পারে এটা আমরা চূড়ান্তভাবে জানতে পারবো, দেখতে পাবো। তবে আসন ভাগাভাগি নিয়ে ৮ দল এখনো কোনো আলোচনা করেনি। ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, বিজয়ী হতে পারবে এমন প্রার্থী যে দলেরই হোক সমর্থন দেবেন তারা। কোন দল কয় আসনে নির্বাচন করবে, কোথায় করবে, এটা আমাদের এখনো পর্যন্ত আলোচনা এজেন্ডা হিসাবে আসে নাই। ডিসেম্বরের ফার্স্ট উইকে আমরা এ নিয়ে আলোচনা করব। ইসলামী সংগঠনগুলো এমন যে আমরা কেন্দ্র থেকে একটা সিদ্ধান্ত হইলে এর বাইরে কেউ যাবে না এবং স্থানীয়ভাবে দেখা যাবে সেই প্রার্থীর পক্ষে সকলে কাজ করবে। নির্বাচনের তফসিল ঘোষণার পর আরও কয়েকটি দল ৮ দলের সাথে যুক্ত হতে পারে বলে জানান নেতারা। শাহেদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। সেকুলার ফ্যাসিজমের পর দেশে এখন ধর্মীয় ফ্যাসিজমের উত্থান ঘটেছে মন্তব্য করেছেন লেখক এবং চিন্তক ফরহাদ মজহার। তিনি জানিয়েছেন, যারা বাউলদের বিরুদ্ধে আন্দোলন করছেন তারা জাতীয় স্বার্থ এবং দেশের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন। বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনেও নানান প্রশ্নের জন্ম দিচ্ছে বলেও মন্তব্য তার। এদিকে বাউল আবুল সরকারের স্ত্রী আলিয়া বেগম বাউল এবং মাজারের উপর যেন হামলা না হয় সেই দাবি জানিয়েছেন। বিস্তারিত নিবিড় সাহার প্রতিবেদনে। অনুষ্ঠানে শুরু হয় গ্রেপ্তার বাউল আবুল সরকারের লেখা একটি গানের মাধ্যমে। বিকেলে আবুল সরকারের মুক্তি ও সারা দেশে ধারাবাহিকভাবে মাজার ভাঙচুর ও মাজার ভক্তদের ওপর হামলার বিচারের দাবিতে শহীদ মিনারে আয়োজন করা হয় প্রতিবাদ সমাবেশ ও বিচার গানের আসর। এতে যোগ দেন সারা দেশ থেকে আসা বাউল শিল্পীরা। বিচার গানের আগে প্রতিবাদ সমাবেশে কথা বলেন ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার বাউল আবুল সরকারের স্ত্রী। বলেন, মাজার ভক্ত ও বাউলদের শত্রু মনে করছেন মাজার বিরোধীরা। এসব বন্ধের দাবি করেন তিনি। আর যারা নাকি গান বাজনা মাজারকে পছন্দ করে না,
তাদের শত্রু এবং বিদ্বেষমূলক আচরণ, এই জন্য আমরা তাদের চোখে পড়ে গেছি, আমরা শত্রু হয়ে গেছি, আমরা তো তাদের মাথায় বাড়ি দিলেন। প্রতিবাদ সমাবেশে কথা বলেন লেখক ফরহাদ মজার, জানান নির্বাচনকে সামনে রেখে বাউল ইস্যুকে কেন্দ্র করে একটি গোষ্ঠী ফায়দা লুটতে যাচ্ছে। যারা দাবি করে তাদের ব্যাখ্যাটাই আমাদের সকলকে মেনে নিতে হবে। বাংলাদেশে তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই, 5ই আগস্টের পরিণতি খেয়াল করবেন। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে যারা বাংলাদেশকে বিপথে ঠেলে দিচ্ছে তাদের প্রতিরোধের আহ্বান জানান তিনি। তবে সেই পথ হিংসা প্রতিহিংসার মাধ্যমে নয়, বরং আলোচনার মাধ্যমে বলে মন্তব্য তার। আধিপত্য আপনারা বিস্তার করতে পারবেন। বিবির সাহা, ৭১, ঢাকা। বরিশাল থেকে ভোলায় সেতু নির্মাণ সহ 5 দফা দাবিতে 3 ঘন্টার বেশি সময় শাহবাগ মোড় অবরোধ করে ঢাকাস্থ ভোলাবাসী নামের একটি সংগঠন। বৃহস্পতিবার বিকেল 3:30 থেকে পৌনে 7টা পর্যন্ত এই অবরোধে অংশ নেন হাজারেরও বেশি মানুষ। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, সোমবারের মধ্যে তাদের দাবি মানতে হবে। আরও জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। বরিশাল থেকে ভোলা পর্যন্ত সেতু নির্মাণের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার বিকেলে শাহবাগ মোড় অবরোধ করে ভোলাবাসীরা। হাজারেরও বেশি মানুষ বিকেল 3:30 থেকে 3 ঘন্টার মতো সময় ধরে শাহবাগ মোড় অবরোধ করে রাখেন। এমনকি ছোট্ট বাচ্চাদের নিয়েও অবরোধে অংশ নেন মা বাবারাও। আমরা তো সেতু দেখতে পাই নাই, ভবিষ্যতে যেন ওরা দেখতে পায়, এই জন্যই আসা ওর ছেলেকে নিয়ে আন্দোলনে। কেন তাদের দাবি মানতে হবে এ বিষয়ে যুক্তি তুলে ধরেন আন্দোলনকারীরা। হসপিটাল বা অন্য কোনো ভালো একটা সুচিকিৎসার জন্য নিয়ে যেতে পারি না, বিনিময়ে অর্ধেক পথে আমাদের মা বোন মারা যায়। বলাতে আমার বাড়িতে না নিছি, বাড়ি থেকে ঢাকা আনার উদ্দেশ্যে আনবো, রাত্রে 7টা বাজে আমার আব্বা মারা যায়। 2020 সালের নভেম্বর মাসে এক সড়ক দুর্ঘটনায় ভোলা থেকে 6 ঘন্টা আমি ঢাকা আসতে পারি নাই, তাই আমি আমার এই পাটা রাখতে পারি নাই। আর দাবি মানতে আলটিমেটামও বেঁধে দেন তারা। এমনকি ভোলা থেকে গ্যাস বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকিও তাদের কণ্ঠে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা শুধু ঢাকা শহর না, সারা বাংলাদেশে সকল জনগণকে সম্পৃক্ত করে এই আন্দোলন আমরা জোরদার করব। আমরা ভোলাবাসীর পক্ষ থেকে সেই গ্যাস রপ্তানি করা বন্ধ করে দিব। এই সরকার আমাদেরকে আশ্বস্ত করেছিল, কিন্তু তারা আমাদের সাথে প্রতারণা করেছে। আমরা 8 দিন ধরে এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। সরকার চাইলেই পারতো আমাদের সাথে এসে কথা বলতে। আগামী সোমবার পর্যন্ত দেখব ভোলার যে পাওয়ার প্ল্যান্টটি রয়েছে, যেটার মাধ্যমে 16 জেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়, সেটি আমরা বন্ধ করে দেব এবং ভোলা থেকে সকল প্রকার গ্যাস সারা দেশে সরবরাহ করা হয়, সেগুলো আমরা বন্ধ করে দেব। এদিকে 3 ঘন্টারও বেশি সময় অন্যতম ব্যস্ত সড়ক অবরোধ করায় বিপাকে পড়েন যাত্রী ও চালকরা। 2-1 দিন পরই এমন এই রাস্তার মাঝখানে এমন হইতেছে, এটা তো একটা কোনো বিকল্প রাস্তা দরকার আমাদের। পরে পুলিশ এসে অবরোধকারীদের সরে যেতে বাধ্য করেন। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা। অগ্নিকাণ্ডের 4 দিন পেরিয়ে গেলেও এখনও খোলা আকাশের নিচে করাইলের বস্তিবাসীরা। তারা অভিযোগ করেছেন, সরকারি এবং বেসরকারিভাবে বিচ্ছিন্ন সহযোগিতা দেয়া হলেও তা খুবই নগণ্য। খাবার, চিকিৎসা আর পুনর্বাসন নিয়ে পূর্ণাঙ্গ সহযোগিতার প্রত্যাশা ক্ষতিগ্রস্তদের। এসএ বাপির ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার ইমতিয়াজ। 6 বছরের শিশু মাসুদা বস্তির পোড়া ধ্বংসস্তূপ হাঁটতে বেড়াচ্ছে, খুঁজছে লোহা কিংবা টিনের টুকরো, যা বিক্রি করে কিনবে পছন্দের কোনো খাবার। আমরা দোতলায় থাকতাম না, এই জন্য আমরা লোকে তো পেতে আবার বিক্রি করুন, আমি মজা খাম। শুধু মাসুদা নয়, করাইল বস্তির 4 দিন আগের সেই ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে প্রায় 1,500 পরিবারের স্বপ্ন। সহায় সম্বল হারিয়ে তারা এখন আশ্রয়হীন। খড়কুটো আঁকড়ে বেঁচে থাকার চেষ্টা তাদের। বিপদগ্রস্ত এসব মানুষের পাশে দাঁড়িয়েছে কয়েকটি রাজনৈতিক দল এবং বেসরকারি উন্নয়ন সংস্থা। দেয়া হচ্ছে খাবার, ঔষধ ও প্রয়োজনীয় সামগ্রী, যা প্রয়োজনের তুলনায় খুবই কম। প্রত্যেকটা ঘরে ঘরে যায় যদি লিস্ট করতো, তারা এই ত্রাণটা পাইতো, যারা পড়ছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো আমরা না খাওয়া, সারা রাত তো না খাওয়া হয়েছে। পরে একটু খিচুড়ি পাইছিলাম, এইটাই 4-5 জন আমরা ভাগ করে খাইছি। ওই চিপা দেয়, মসজিদে চিপা দিয়ে কেউই যায় না। কারা দিচ্ছে? কিন্তু টেন্ট স্কুল থেকে দিছে, লিস্টের মাধ্যমে দিছে।
সাময়িক ত্রাণ নয়, বস্তিবাসীদের প্রত্যাশা পুনর্বাসনের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে আসবে পূর্ণ সহযোগিতা। সেল বাবা হনা স্লিপ নিছে তো আমি তো পাইতাছি না বাবা, স্লিপ নিছে, স্লিপ দিছি। সহযোগিতা চাইছে না, যা পড়ছে ওনা খেতা বালির চাদর মাদর কিছু টাকা পয়সা আঙুরে কিনবার না গিয়ে আমরা বয়স্ক মানুষ, আমরা তখন কামাই করে হয় না, অসুস্থ মানুষ। আমরা চাই দহি পাল্লা চাই, ওই যে কম্বল চাই, খেতা চাই, বালিশ চাই, এটাই চাই। অনাহার কিংবা খোলা আকাশের নিচে আর দুর্দশা নয়, আবারও নতুন উদ্যম নিয়ে ফিরবে সকল বস্তিবাসীর জীবন, এমনই প্রত্যাশা সকলের। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা। বেগম খালেদা জিয়া বাংলাদেশের ঐক্যের প্রতীক মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শুক্রবার বাদ জুম্মা নাটোর শহরের বঙ্গজল রাজবাড়ী এনডিটিআই জামে মসজিদে ৩বারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে এসব কথা বলেছেন তিনি। বাংলাদেশের যে সংকট বিরাজমান, আগামী নির্বাচন এবং পরবর্তীকালে যে সংকট আগামী দিনে আসছে, সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়াকে অত্যন্ত প্রয়োজন। এদিকে বিকেলে নাটোর সদরের ৫ নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের মির্জাপুর দিয়ারপাড়া সেন্টার মোড় এলাকায় উঠান বৈঠক করেছে বিএনপি। এতে বিএনপি প্রার্থী বলেন, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে ১ কোটি মানুষের চাকরির কর্মসংস্থান হবে। বেগম খালেদা জিয়া এদেশের ঐক্যের প্রতীক। বেগম খালেদা জিয়ার বাংলাদেশের যে সংকট বিরাজমান, আগামী নির্বাচন এবং পরবর্তীকালে যে সংকট আগামী দিনে আসছে, এই সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়াকে এদেশের মানুষের জন্য অত্যন্ত প্রয়োজন। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথে।